সিপিডির গবেষণা, জ্বালানি তেলের দাম লিটারে 10 থেকে 15 টাকা কমানো সম্ভব। ভারতে আশ্রয় নিয়ে নানা সমস্যা সৃষ্টি করছেন শেখ হাসিনা। ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, 2 দিনের রিমান্ড মঞ্জুর। গুয়াহাটিতে অবস্থানের গুঞ্জন কাদেরের, হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা। এবং সর্বশেষ জানাবো অর্থ আত্মসাৎ, বাংলাদেশ ব্যাংকের 17 কর্মকর্তাকে দুদকের তলব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সিপিডির গবেষণা, জ্বালানি তেলের দাম লিটারে 10 থেকে 15 টাকা কমানো সম্ভব। মূল্য নির্ধারণ কাঠামো সংস্কারের মাধ্যমে দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটার প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত কমানো সম্ভব বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। জ্বালানি তেলের দাম কমাতে মূল্য নির্ধারণ কাঠামো সংস্কারের সুপারিশ করেছে সংস্থাটি। স্বাগত বক্তব্যে গোলাম মোয়াজ্জেম হোসেন বলেন, সব খাতে সংস্কার চলছে, জ্বালানি খাতেও এর হাওয়া লাগছে। ভোক্তার স্বার্থ বিবেচনা করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করার সুযোগ রয়েছে। বিপিসির ভর্তুকির প্রয়োজন পড়ে না, কারণ তারা বড় মুনাফা করে। এই মুনাফা সমন্বয় করলে ভোক্তা স্বার্থ প্রাধান্য পাবে। এছাড়া ইতিবাচক প্রভাব পড়বে বিদ্যুতে। মূল প্রবন্ধে সিপিডি জানায়, বাজার ভিত্তিক ও আন্তর্জাতিক মানদণ্ডে মূল্য নির্ধারণ হলে জ্বালানি তেলের মূল্য 10 থেকে 15 টাকা কমানো সম্ভব। বিপিসি কোন মডেল বা কোন আইনে জ্বালানির দাম নির্ধারণ করে তা পরিষ্কার নয়। দাম নিয়ে ভোক্তাও স্বাচ্ছন্দ্য বোধ করে না। 2015 সাল থেকে তারা ভর্তুকি পায় না, কেননা তারা মুনাফা করে। জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে ক্ষতি সমন্বয় করে। বিআইআরসিকে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করার দায়িত্ব, কর্তৃত্ব বা মূল্য নির্ধারণ মডেল তৈরি করার আইনি কাঠামো দেওয়ার প্রস্তাব দেয় সিপিডি। বিইআরসি গণশুনানির মাধ্যমে ভোক্তার মতামত নেবে। এছাড়া বিইআরসির মাধ্যমে জ্বালানি তেলের দাম নির্ধারণ নীতিমালা দ্রুত বাস্তবায়ন জরুরি। সিপিডি বলছে, প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করতে চাইলে গ্রাহকের স্বার্থের বিষয়টি মাথায় রাখা উচিত। জ্বালানি তেলের দাম গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা প্রয়োজন। পাশাপাশি মুদ্রার অবমূল্যায়নের কারণে মূল্য বৃদ্ধি পেলে পরে তা সমন্বয় করা যেতে পারে। ভারতে আশ্রয় নিয়ে নানা সমস্যা সৃষ্টি করছেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা শুধু ভারতে আশ্রয় নেননি, নানা সমস্যা সৃষ্টি করছেন। বিখ্যাত টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। জুলাই ও আগস্টের আন্দোলনে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 1,500-এরও বেশি মানুষ নিহত এবং অনেকে আহত হয়েছেন। অন্যদিকে হাসিনার শাসনামলে গত 15 বছরে 3,500 জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে। এছাড়া হত্যা, গুম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংস সাধনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। শেখ হাসিনার ভারতে আশ্রয়ের বিষয়ে 84 বছর বয়সী ডক্টর ইউনূস বলেন, তিনি ভারতে আশ্রয় তো নিয়েছেনই, আবার কথাও বলছেন। এটা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ভারতে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যার ফলে সহিংসতার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন। যদিও কেউ বিশ্বাস করে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে রাজি হবেন। সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন ডক্টর ইউনূস। সেই সঙ্গে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কথাও বলেন তিনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনায় জড়িত দলটি ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা। ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, 2 দিনের রিমান্ড মঞ্জুর। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হয়। তাকে ভ্যান থেকে নামিয়ে আদালতের ভবনে প্রবেশ করানোর সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে স্লোগান দেন।
কয়েকশো লোকের ভিড় থেকে কয়েকজন ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। তবে আগে থেকে আদালতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার ছিল। আদালতে হবিগঞ্জের চুনারু ঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারু ঘাট SI লিটন রায় মুঠোফোনে জানান, ব্যারিস্টার সুমনের 10 দিনের রিমান্ড চেয়েছিলেন। বিচারক শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গুয়াহাটিতে অবস্থানের গুঞ্জন কাদেরের, হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা। গত 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার দলের নেতাকর্মীরা অনেকেই পালিয়ে বিভিন্ন দেশে চলে যান, আবার অনেকেই গা ঢাকা দেন, অনেকেই সীমান্তে ধরাও পড়েছেন। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয়। তিনি গত 8ই নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়ায়। গুঞ্জনের পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন। তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কথা হয়নি। তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি। একটি বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। তিনি সেখানে 2-1 দিন অবস্থান করেন। পরে আসামের গুয়াহাটিতে আশ্রয় নিয়েছেন। গণ অভ্যুত্থানের পর দিল্লির লুটেন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে। বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছিল। কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। গুয়াহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করেছেন। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে আলাপ করে এই তথ্য জানা গেছে। সিলেট সীমান্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সীমান্ত দিয়ে চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে কাদের ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুর পূরবী আবাসিক এলাকায় অবস্থিত 500 কোটির বাসা নামে একটি আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ করেন। পরে এখান থেকেই অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। কয়েকটি সূত্র জানায়, কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আলাপ আলোচনা শেষে গুয়াহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন তিনি। সেখানে থাকার কারণে হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানান একটি সূত্র। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে শিলং, গুয়াহাটি সহ বিভিন্ন এলাকায় বসবাস করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল সহ সিলেটের শতাধিক নেতাকর্মী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।